হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ডেইলি লাইফ আর কন্ট্রোভার্সি দুটো তো আলাদা জোন। তাহলে এইখানে এদের মধ্যে মিল হয় কেন, বা এদের মধ্যে যোগাযোগ হয় কেন, বা কন্ট্রোভার্সির প্রয়োজন কোন জায়গায়? এইটাই হচ্ছে লোকের প্রশ্ন, মনে আসতেই পারে এদের সঙ্গে ওদের কি, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে, যারা ডে টু ডে লাইফ দেখায়, দেখাতে দেখাতে এদের খানিকটা একটা সময় রিচটা অনেকটা ডাউন হয়ে আসে। দেখাতে দেখাতে বেশ কিছুদিন পর একটা সময় আর এদের সেইভাবে ভিউজ, সেইভাবে আর্নিংটা হয় না বা কমে আসে। কারণ রোজ একই জিনিস দেখতে, একই রকমভাবে এদের বুঝতে লোকের বোর লাগে। তখন মনে হয় আবার নতুন কিছু দেখি। অন্য এখন যারা এগুলো করছে তাদের দেখে আরও লোক ইন্সপায়ার্ড হয়ে সেই ফিল্ডে চলে আসছে। কাজেই ডেইলি ব্লগারদের দিয়ে মানে সংখ্যা ক্রমশ দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এটা একমাত্র বাড়িতে বসে মেয়েদের পক্ষে, বউদের পক্ষে, যারা কোনো চাকরি বাকরি করেন না, তাদের একটা ভালো আর্নিংয়ের রাস্তা। আম, সেই সুবিধার্থেই অনেকেই এই লাইনে আসতে চাইছেন। সামান্য তো একটা মোবাইল, প্রথমে মনে হয় সামান্য তো একটা মোবাইল, ওটার আমি ভিডিও করব, করে ছেড়ে দেবো, এইভাবেই চলতে থাকবে। তারপর আস্তে আস্তে জটিলতার বাড়তে থাকে। যারা এই ফিল্ডে আছে তারা সবটাই জানে, এগুলো বলে লাভ নেই। মনে হয় প্রথমে সহজ, তারপরে জিনিসটা জটিল হতে শুরু করে। তারপরে যখন কিছু ফেমাস হতে শুরু করে, তারপরে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হতে শুরু করে, তাদের আর্নিংয়ের দ্বারা তারা নিজেদের কি বলবো, বৈভবটাকে বাড়াতে শুরু করে। কিন্তু একটা সময় গিয়ে হয়তো তাদের যে চাহিদাটা বেড়ে যাচ্ছিল, সেই চাহিদা অনুযায়ী তাদের পাওনাটা ঠিক পায় না তারা। তখনই তারা মনে করতে থাকে, না, এইবার কি করব, এইবার কিভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করব। কারণ আমার ফিল্ডে তো আরও প্রতিযোগী এসে গেছে, তারা নতুন মুখ, লোক তাদের দেখছে, হয়তো তার থেকেও ভালো কিছু দেখাচ্ছে, হতে পারে তো। হুম, কারণ সবার লাইফস্টাইল সমান নয়। তারপরে তো এখন আবার আমাদের দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ডেইলি ব্লগিং হয়, আমরা দেখি, দেখতে ভালোবাসি। বিদেশেরটা দেখতে বেশি ভালোবাসি নিজের দেশে থেকেও। কেন? কারণ আমরা বিদেশ ভ্রমণ করতে পারি না, তাই তাদের চোখ দিয়ে সেই দেশটাকে দেখি, সেই দেশের লাইফস্টাইল দেখি। কাজেই নিজের দেশে যেভাবে লোক ইনকাম করে, বাইরের দেশে তার থেকে আরও বেশি ইনকাম করে। এটা হচ্ছে আদার লাইন, সেই লাইনে আসবো না, কন্ট্রোভার্সির কথাটা নিয়ে আসবো। কাজেই যখন এই কন্ট্রোভার্সি জগতের উদ্ভব হলো, তখনই কিন্তু এই ব্লগাররা কন্ট্রোভার্সিদের সাহায্য নিতে শুরু করলো অ্যাকচুয়ালি। কেন? কারণ কন্ট্রোভার্সির মাধ্যমেই এদের যে চ্যানেলের চার্মটা হারিয়ে গেছিল, সেইটা আবার ফিরে আসে। ফিরে আসে কিভাবে? এমন কিছু ঘটনা এরা অভিনয়ের মাধ্যমে এনে নেয়, বা আম, কি বলবো, একটা কন্ট্রোভার্সিয়াল কোনো যেটায় কন্ট্রোভার্সি হতে পারে এমন কিছু গল্প এরা তৈরি করে। ফলে কি হয়, কন্ট্রোভার্সি জগতে যারা আমরা ক্রিয়েটাররা আছি, সেই গল্পটাকে ধরে নিই এবং সেই গল্পটা নিয়ে আমরা বলতে শুরু করি আমাদের মতো করে, ইন্টারেস্টিং ওয়েতে। তার ফলে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আমাদের কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে সেই সব চ্যানেলে গিয়ে ভিজিট করে এবং এবং ভিউজ বাড়ায়, আর্নিং বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা চেইন মার্কেটিং। তাহলে হ্যাঁ, কন্ট্রোভার্সি কতটা জরুরি এই ব্লগারদের পক্ষে, সেটা বুঝতে আশা করি কোনো ভিউয়ার্সদের অসুবিধা হবে না। কাজেই যতই এরা ভয় দেখাক, কন্ট্রোভার্সি করলে, এই রকম কথা বললে কেস করে দেবো, অমুক করে দেবো, কিন্তু এগুলো ছাড়া কিন্তু ওই ডেইলি ব্লগিং অচল, অ্যাকচুয়ালি অচল। কারণ এই ধরনের নেগেটিভ কমেন্টসের দিয়েও অনেক চ্যানেল কিন্তু গ্রো করে যায়। তাহলে তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে আছে, দুটো উদাহরণ আপাতত চলছে। একটা ম্যান্ডি স্যান্ডি, আর একটা আমাদের দীপ চোপা। ম্যান্ডি স্যান্ডির কথা থেকে আসছি, দীপ চোপাকে আমি নিয়ে আজকে বলবো না। এই যে ম্যান্ডি আমাদের সুতোপার এগেনস্টে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এই কথাগুলো বলছে কেন? প্রশ্ন তো আসতেই পারে। কারণ একটা সময় এই সুতোপাই ম্যান্ডির হয়ে লড়াই করেছে, এই পরকীয়ার ব্র্যান্ড প্রমোটার হিসেবে ট্যাগ পেয়েছে,
তাহলে এই সুতপাকে আজকে ম্যান্ডি বলছে কেন, ওয়াই? যদি সুতপা এই দোষী হয় ম্যান্ডির পরকীয়াটাকে পাবলিক করার জন্য, তাহলে এই দোষের প্রধান দোষী যদি কেউ থাকে তাহলে তো স্যান্ডি ফার্স্টে। কারণ ওই একটা ভিডিওর মাধ্যমে ওর রান্নাঘরে হয়েছিল, কিচেনে হয়েছিল, সেই ভিডিওটা আমার এখনও মনে আছে। আমার কাছে যদিও নেই, যারা দেখেছেন তারা মনে করে দেখবেন। বলেছিল তার বউয়ের ক্যারেক্টার সম্বন্ধে 1 2 3 4 এরকম করে, যে কতগুলো লোকের সঙ্গে বন্ধুর বর কেউ ছাড়েনি, বোনের, যাই হোক সেগুলো আমি বলবো না, এই ধরনের কিছু সম্পর্ককে সামনে নিয়ে এসেছিল। এই কথাগুলো আনার প্রয়োজন ছিল না, কারণ ক্ষণে ক্ষণে যখন ভিডিও নামছে তখন তো এই কথাগুলো আসবেই। তোমার নেগেটিভ ভিডিও হচ্ছে, তুমি সংসারে সুখী রয়েছো, তোমার হাজবেন্ড তোমার সঙ্গে ভালো আছে, কি দরকার এগুলোকে খোঁড়াখুড়ি করার? দরকার তো ছিল না, কারণ এগুলো তো খোঁচানো হচ্ছে, তবে গিয়ে এই কন্ট্রোভার্সিগুলো আবার ফিরে ফিরে আসছে। কেন আসছে? ভিউজ কম হচ্ছে। আবার আমার কন্ট্রোভার্সি দরকার, এবং এইবারের কন্ট্রোভার্সিটা আর আমার পরকীয়া নিয়ে করব না, কারণ পরকীয়া লোকে কবার খাবে। একবার পরকীয়া করেছি, আমি বাড়িতে চলে এসেছি, কাজে আবার যদি করি লোক আর নেবে না। নতুন ওয়েতে, হ্যাঁ, নতুন ওয়েতে নতুনভাবে আমার কন্ট্রোভার্সি করতে হবে। কাজেই যাকে আমি একসময় আমার সুবিধায় ব্যবহার করেছিলাম, এখন দেখতে পাচ্ছি তাকে এমনি ওয়াইটির লোকেরা চেপে ধরেছে, কাজেই তাকে চেপে ধরো। যে চেপে রয়েছে তাকেই চেপে ধরো, লোক খাবে বেশি, লোক ধরবে বেশি। কিন্তু কিছু লোকও তো আছে যে যারা কিনা ব্যাপারটা বোঝে, কেন এগুলো হচ্ছে এই মুহূর্তেই বা কেন এগুলো হচ্ছে, আগে কেন হয়নি। আগে তো এর থেকে বেশি কথা আমরা সুতপার মুখে শুনেছি, বেশি, অনেক নোংরাভাবে। এখন তো সুতপা সেই ল্যাঙ্গুয়েজই ইউজ করে না, অনেক নোংরাভাবে অনেক কথা ব্যবহার করেছে। তাহলে তখন কেন ভিডিও খুলে এই প্রোটেস্টগুলো আসেনি? কারণ তখন ভিউজ দরকার ছিল, বরের চ্যানেল গ্রো করার দরকার ছিল। একসঙ্গে অনেকগুলো চ্যানেল গ্রো হচ্ছিল না, বোনের চ্যানেল, বরের চ্যানেল, মার চ্যানেল, বাবার চ্যানেল, নিজের চ্যানেল। তখন এতগুলো স্টপ করার দরকার। এখন সব চ্যানেল মোটামুটি জায়গায় চলে গেছে, এখন যাকে যাকে দরকার তাকে তাকে রেখে বাদবাকি সবাইকে বাদ দিয়ে দিই। কাজেই এখন অনেক কন্ট্রোভার্সির লোকজন এসে গেছে, কাজেই সুতপাকে চিবিয়ে খাও। অ্যাকচুয়ালি এটাই হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সুতপাকে, আবার কেউ বলতে আসবেন না আপনি সুতপাকে পছন্দ করেন, অমুক করেন তমুক করেন, কথাটা না। কথাটা হচ্ছে কারোর বিরুদ্ধে যখন অন্যায় হয় সেইটাকে প্রোটেস্ট করা বা সেইটার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করা, এটা হচ্ছে কারণ। এটা অন্যায়, কারণ যাকে আমি একসময় আমার সুবিধার্থে ব্যবহার করেছি, আজ আমার কাজটা যখন ফুরিয়ে গেছে তাকেই আমি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে যদি সব মেনে নিলেও, ম্যান্ডির সব কথা মেনে নিলেও প্রথমেই তো প্রশ্ন করতে হয়, তোমার লাইফ, তোমার ফ্যামিলি, তোমার হাজবেন্ড, তোমার পরকীয়া সবই তো তোমার। তাহলে কেন তুমি সুতপাকেই ডেকে সেই সময় বলতে গেছিলে? কাছের লোক ভেবেছিলে? তাহলে আজ সেই কাছের লোক দূরের লোক হয়ে গেল শুধু ওয়াইটিতে এসে ওই মানে ভেতরের খবরগুলো বার করে দেওয়ার জন্য? তা তুমিও তো বার করে দিলে, তুমিও তো সেম দোষে দোষী, তুমিও তো বলছো, বললে না? যদিও সেটা তোমার মতো সঙ্গীন অপরাধ নয়, কাউকে ভালো লাগা, ভালোবাসা দূর থেকে, সেটার যত না দোষ থাকে। যাকে কিছু মনে করো না, লোডশেডিং হয়ে গেল, সেই জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিতে হলো। যাই হোক, আমার বক্তব্য তো আমার শেষ করতেই হবে, আমি আমার বিষয়ে চলে আসি। যখন তোমার দরকার তুমি তাকে ব্যবহার করবে, আর যখন তোমার ব্যবহার ফুরিয়ে যাবে তাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা কি কোনো ভালো মানসিকতার মানুষের পরিচয়? এইভাবে? হ্যাঁ, সুতপার দোষ আছে, কিন্তু তার আগেও দোষ তো তোমাদের। তোমরাই খুঁচিয়েছ বিভিন্নভাবে, এবং ভিউজ পাওয়ার জন্য। এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, বা এই যে কথায় কথায় ক্যামেরা খুলে বসে পড়ছো, এটাও তো ভিউজের জন্যই, যার জন্যে আমরাও আবার কন্ট্রোভার্সি করতে বসছি তোমাকে নিয়ে। তাহলে তুমি যদি এগুলো না করতে, আমাদেরও করতে হতো না। কাউকে বলবো অথচ সে চুপ করে শুনবে, কোনো কথা বলবে না, তা তো নয়।
হ্যাঁ, তুমি তাকে ডেকেছো, সে তো নিজে থেকে আসেনি। দোষটা তো তার বেশি না তোমার বেশি? এই ওয়াইটির ফিল্ডে কে না স্বার্থ নিয়ে চলে, কে স্বার্থ ছাড়া চলে? তুমি তোমার স্বার্থে আম, সুতপাকে ব্যবহার করেছো, তুমি তোমার স্বার্থে মারিয়াদের ব্যবহার করেছো। হ্যাঁ, তা বলে কি ওদের স্বার্থ ছিল না? ওরাও বিনা স্বার্থে করেনি? তাহলে ভাইস ভার্সা ব্যাপারটা ঘটেছে। তাহলে দোষটা, গুণটা, এগুলো বিচার করার কি দরকার? তুমিও যা করেছো ওরাও তা করেছে, তাহলে এখানে দোষী কে? কাকে দোষ দিচ্ছ বসে বসে? তুমি তার বাড়ি, অন্যের বাড়ি গিয়ে থাকবে, সে তোমাকে আপ্যায়ন করবে শুধু তোমার পয়সা দেখে। সব সময় পয়সাই সব? আসলে কি বলো তো, তুমি ভেবেছো তোমার পয়সা আছে, আমি পয়সা দিয়ে সমস্ত কিছু জয় করে নেবো, পয়সা দিয়ে লোকের মুখ বন্ধ করে দেবো। কিন্তু সে তো সব সময় হয় না। কিছুটা সময় আহ, তো লোকও বিরোধিতা করবে। কারোর বাড়ি গিয়ে থাকা মানে কি? তার প্রাইভেসিতে ঢুকে পড়া। তোমার বাড়িতে যদি দিনের পর দিন লোক আসে, তুমি কতদিন সহ্য করবে? 1 সপ্তাহ, 10 দিন, মাসের পর মাস, বছরের পর বছর? এ কি সম্ভব? লোকে ওইরমভাবে ভাড়াটেদের রাখে, কিন্তু তাদের পজিশনটা কিন্তু আলাদা থাকে। একই রুমে একই সঙ্গে ওঠা বসা হয় না। কাজে ওইভাবে থাকতে গেলে তার ব্যবস্থা আলাদা করতে হতো। কিন্তু না, এগুলো তো নয়। এগুলো হচ্ছিল তোমার হুইমসিক্যালি চলা, তোমার ইচ্ছা, তোমার মর্জি, তোমার মতো। তা নোংরামিটা কারা করেছে, কে করেছে? নিজের কাজের জন্য তুমি সবাইকে ইউজ করেছো, সেখানে সবাইকে বসে বসে দোষারোপ করে কোনো লাভ আছে? হ্যাঁ, তোমার হাজবেন্ড ভালো, তোমার জন্য ভালো, কারণ তোমাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ না করে কোনো উপায়ও ছিল না। যার কাছে যাবে বলে তুমি ঠিক করেছিলে সে তোমাকে অ্যাকসেপ্ট করেনি, এখন তো সবাই জানে। কারণ সে যদি অ্যাকসেপ্ট করতো তাহলে তুমি হয়তো আর এই সৌভাগ্যী কুটিরে থাকতে না, তাই তো? আমি কিন্তু ভিডিও দেখেই কথা বলছি, কারণ ভিডিওর বাইরে কোনো কথা বলবোও না, বলিও নি। কারণ তোমার যেসব অ্যালিগেশন তুমি লাগাচ্ছ লোকের উপর, সেই অ্যালিগেশনগুলো তোমার উপরেও চলে। কাজেই কারোর উপর বলে কিছু এসে যাবে না। তোমার প্রকৃতি মোটামুটি সবাই বুঝে গেছে, কারণ তোমার মিট আপ সেটার প্রমাণ। যতই তুমি মিট আপ রাখো, তোমার 4 লাখের ফ্যামিলি, তাহলে 4 লাখের কলাক এসেছিল বলতে পারো? 1 লাখও আসেনি। অনেক বেশি বলে ফেললাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো, সব করেছো, লোক কি টানতে পেরেছো? সব কিছু হয় না। দেখলাম তো, ক্যামেরায় লোককে ডেকে ডেকে ফটো তুলতে চাইছো, লোক লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে। লজ্জাটা কিসের? তোমার সঙ্গে দাঁড়াতেই লজ্জা নিশ্চয়ই। কারণ যে থিমটাকে নিয়ে তুমি ওঠার চেষ্টা করছিলে, সেটা এখনও লোকের কাছে সেইভাবে গণ্য হয়ে ওঠেনি। হুম, আসতে পারে মিটাবে, কারণ এসছে হচ্ছে তাদের চ্যানেল হয়তো সেইভাবেই ওয়াইটিতে চলে না, সেটাকে প্রমোট করার জন্য। যদি যদি তোমার হাত ধরে ওঠে, কিন্তু কি খুব কার্যকরী হবে? সেরকম রিনাউন্ড কাউকে তো তোমার মিট আপে দেখা যায়নি, একমাত্র তোমার ওই বন্ধু ছাড়া। কিন্তু যে বন্ধু, যদিও আমরা দেখিনি, বলতে পারছি না, যতটুকু দেখেছি ততটুকু বলছি, তোমার ক্রাইসিসের সময় তোমার পাশেই ছিল না, সেই বন্ধুকে এত আম, আপ্যায়নের কি রয়েছে? ছিল কি না সেটাও বলতে পারবো না, কারণ আমরা যখন তোমরা 1 মাস ভিডিও দাওনি তখন দেখেছি রিয়াঙ্কাদের বাড়িতে তোমার যাতায়াত ছিল, কারণ পরের ভিডিওতে সেগুলো রিভিল হয়েছে। অথচ রিয়াঙ্কার ডেইলি লাইফের মধ্যে সেগুলো তখন আসেনি। তার মানে অফ ক্যামেরা অনেক কিছুই হয় যেগুলো আমরা জানতে পারি না, অন ক্যামেরা তোমরা চাও তাই সেগুলো জিনিসগুলো এসে উপস্থিত হয়, তাই না? তাহলে পরকীয়ার জন্য যদি এতই ঝামেলা হবে, এতই ঝঞ্ঝাট হচ্ছে, সেইগুলো ক্যামেরায় এনেছিলে কেন? হুম? এনেছিলে কেন? অন্যভাবেও তো দেখাতে পারতে, বলতে পারতে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকতে পারছি না, স্বামী আমার উপর এরকম অত্যাচার করে, আমি বেরিয়ে যাচ্ছি। পরকীয়া আনতে না। কিন্তু এই রেভিনিউ, ভিউজ, এগুলোর লোভ তো সাংঘাতিক, এগুলো থেকে বেরোনো মুশকিল। কাজেই তুমি একা বললে হবে না, কাজেই এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহায্য নিতে হবে, যার কথা লোক শুনবে, যার কথা লোক খাবে, এবং যার কাছে এসব শুনে তোমার চ্যানেল গ্রো হবে, তাই তো? সবটাই স্বার্থপরতার পরিচয়, এবং প্রতিটা ভিডিওতেই তাই দেখা যায়, আমরা তাই দেখি। এখন তো ভালো আছো, থাকো না, তোমার মতো তুমি থাকো, তোমার স্বামীকে নিয়ে তুমি থাকো। তোমার স্বামী বা সবসময় পোক করছে কেন? পুরনো ঘটনা ভুলে গেলেই তো হয়। সে তো সমস্তটা মেনে নিয়েছে, তাহলে কেন পুরনো জিনিস নিয়ে পোক করে যাচ্ছে? আমরা তো দেখছি। আমরা তো ভিডিও করছিলাম না, আমরা তো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কিসের পোকে কী বেরোচ্ছে
কিছু করতে তো কেউটে বেরোবেই, স্বাভাবিক। কিন্তু আর কিছু বেরোনোর নেই। আহ, যার যা কিছু বোঝার বোঝা হয়ে গেছে, যা কিছু জানার জানা হয়ে গেছে। হুম আহ, এই জিনিস আমার মনে হয় না আর কেউ খাবে, খাওয়া সম্ভব মুশকিল। কারণ যেটা শেষ সেটা শেষ হয়ে গেছে। এখন আর নতুন কি জানার আছে, কি বোঝার আছে? যা বোঝার, পরকীয়ার যা করার, সমাজটাকে শেষ করে দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে। আরেকটা ফ্যামিলি শেষ হতে চলছে তোমার পিছনে চলে চলে। এই দোষেই দুষ্ট তুমি, তোমাকে দেখে আরেকজন শিখছে। আরও কত ফ্যামিলি করবে কে জানে। হ্যাঁ, এই যে জিনিসগুলো ঘটছে তারপরের ঘটনা, সেইগুলো দেখে যদি লোকে এখন শুধরোয়। ঠিক আছে বন্ধুরা, আমাদের এখানে একটু লোডশেডিং হয়েছে, আমি আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না। কালকের ভিডিওটা দেখে আমার সত্যিই মনে হয়েছিল এইভাবে দোষারোপ করছে, অথচ একসময় এই একেবারে প্রাণপ্রিয় লোক ছিল, যাকে কিনা মোবাইলে ডেকে এনে তার ঘাড়ে মাথা রেখে কাঁদতে হচ্ছে, আজ সেই একদম ভিলেন হয়ে গেল। এরাই পারে কাউকে ভিলেন বানাতে, কাউকে নায়িকা বানাতে। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।